কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এক মায়াময় সুন্দর সমুদ্র সৈকত ও দেশের নামকরা সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি পর্যটন কেন্দ্র। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। এই বৈশিষ্ট্য একে অন্য সব সৈকত থেকে করেছে আলাদা। এর দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটকরা কুয়াকাটাকে বলে সাগরকন্যা। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় 380 কিলোমিটার, পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় 70 কিলোমিটার এবং বরিশাল থেকে 108 কিলোমিটার। ইতিহাস থেকে জানা যায় কুয়াকাটার নামকরণের সাথে রাখাইনদের ইতিহাস জড়িত। 1784 সালে বার্মিজ রাজা বোধপ্রা আরাকান রাজ্য জয় করে নেয়। তিনি রাখাইনদের উপর অনেক অত্যাচার ও নির্যাতন শুরু করে দেন। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য রাজ্যের মেঘাবর্তী হতে 150টি রাখাইন পরিবার বঙ্গোপসাগর পাড়ি দিয়ে পটুয়াখালী জেলার লতাচাপলি থানাধীন মৌডুবি এলাকায় চলে আসে। উক্ত অঞ্চলটি তখন বন জঙ্গলে ভর্তি ছিল। তারা বনের হিংস্র জীবজন্তুর সঙ্গে যুদ্ধ করে জঙ্গল কেটে পরিষ্কার করে চাষাবাদ শুরু করেন। জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে এক পর্যায়ে তারা চলে আসে কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে সাগরপাড়ে। এখানে এসে তাদের পানীয় জলে অভাব দেখা দেয়। মিঠা পানির জন্য তারা এখানে একটি কুয়া খনন করে। এখানে এই কুয়াটি কাটার জন্য এলাকাটির নাম ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিতি পায়। সেই প্রাচীন কুয়াটি এখনও কুয়াকাটায় বিদ্যমান রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। ফাইনালি চলে আসলাম সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাদের অন্য কোনো গাইডের আর দরকার হবে না। আমি চেষ্টা করব কুয়াকাটা নিয়ে পরিপূর্ণ একটি ভ্রমণ তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরতে। সবার প্রথম আমরা জেনে নিব ঢাকা থেকে অথবা কোথা থেকে কিভাবে কুয়াকাটা ঘুরতে আসবেন। চলুন প্রথমে জেনে নেই। কুয়াকাটা কিভাবে যাবেন চলুন বিস্তারিত জেনে নেই। ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব 380 কিলোমিটার। ঢাকা থেকে বেশ কিছু বাস এখন সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে সাকুরা পরিবহন, গ্রিন লাইন সহ একাধিক পরিবহনের গাড়িতে গাবতলী কিংবা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটায় যেতে পারবেন। আপনি এসব বাসে গেলে আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 200 মিটার দূরে নামিয়ে দিবে। ভাড়া জনপ্রতি এসি এবং নন এসি ভেদে 700 থেকে 1000 টাকা নিয়ে থাকে। ঢাকা থেকে কুয়াকাটা যেতে সময় লাগে 7 ঘন্টার মতো। খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে সকাল 7টায় একটি বিআরটিসি বাস ছাড়ে। খুলনা থেকে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। এছাড়াও খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যেসব বাস ছেড়ে যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল 7 স্টার, 7 ডিলাক্স, কুয়াকাটা এক্সপ্রেস, রয়্যাল পরিবহন এবং হাওলাদার পরিবহন। এদের সবগুলোই নন এসি। ভাড়া 600 টাকা নিয়ে থাকে জনপ্রতি। উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে সৈয়দপুর থেকে খুলনা পর্যন্ত রূপসা অথবা সীমান্ত আন্তনগর ট্রেনে করে আসতে পারবেন। রাতের ট্রেনে আসলে সকাল 7টার বিআরটিসি বাসে কুয়াকাটা যেতে পারবেন। ঢাকা সদরঘাট থেকে বিলাসবহুল ডাবল ডেকার এমভি সৈকত, এমভি সুন্দরবন, এমভি সম্পদ, এমভি পাতারহাট, এমভি উপকূল লঞ্চের কেবিনে উঠে সকালের মধ্যে পটুয়াখালী কিংবা কলাপাড়া নেমে রেন্টেকার যোগে অথবা কুয়াকাটার লোকাল বাসে কুয়াকাটা পৌঁছাতে পারবেন। ঢাকা থেকে উল্লেখিত রুটসমূহের লঞ্চগুলো বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে লঞ্চ ঘাট ত্যাগ করে থাকে। এ সকল লঞ্চে সিঙ্গেল কেবিন ভাড়া 600 টাকা এবং ডাবল কেবিনের ভাড়া 1500 টাকা নিয়ে থাকে।
বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বরিশাল সিটিতে। পদ্মা সেতু হওয়ার কারণে এখন অনেকেই সরাসরি কুয়াকাটা চলে যান ঢাকা থেকে, আবার অনেকে গ্রুপ করে গাড়িতে এসে অথবা লঞ্চে বরিশালে এসে বরিশালের দর্শনীয় স্থানগুলো ঘুরে তারপর এখান থেকে কুয়াকাটা চলে যান। সেক্ষেত্রে বরিশালের এখানে হাই এসি গাড়ি পাবেন মাইক্রো রিজার্ভ নিয়ে, আপনারা বরিশাল শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে আবার চাইলে এই হাই এসি মাইক্রোবাস নিয়ে আপনারা চলে যেতে পারেন কুয়াকাটা। তো আমি এখন কথা বলবো রেন্টেকারের এক ভাইয়ের সাথে। আচ্ছা ভাইয়া, আপনারা তো যারা ঢাকা থেকে আসে অনেক পর্যটক, তো সেক্ষেত্রে আপনার গাড়ি তো আপনি রিজার্ভ দিয়ে থাকেন যে বরিশাল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। জি জি জি। আচ্ছা ভাইয়া, এই বরিশাল দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি যদি এই আপনার গাড়ি নিয়ে কুয়াকাটা যেতে চায় সেক্ষেত্রে আপনি কি রিজার্ভ দিয়ে থাকেন? হ্যাঁ, রিজার্ভ দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে কুয়াকাটার জন্য রিজার্ভে আপনারা কত টাকা নিয়ে থাকেন? কুয়াকাটা থেকে একদিনের জন্য 8,000 টাকা, 2 দিনের জন্য 12-13,000 টাকা এইভাবে নিয়ে থাকেন। সেক্ষেত্রে কি ড্রাইভারকে আলাদা খরচ দিতে হয়? ড্রাইভারকে থাকা খাওয়া দিতে হয়, আলাদা দিতে হয় না? আর আমি যে গাড়িটা দেখতে পাচ্ছি আপনার পিছনে, এই গাড়ি কি রিজার্ভ দেন? জি জি জি। বরিশালের দর্শনীয় স্থান অথবা কুয়াকাটার জন্য রিজার্ভ দিয়ে থাকেন নাকি আপনারা সারা বাংলাদেশে আপনারা গাড়ি রিজার্ভ দিয়ে থাকেন? সারা বাংলাদেশে গাড়ি দিয়ে থাকেন। বিবাহের অনুষ্ঠানের জন্য গাড়ি রিজার্ভ নেয় সেক্ষেত্রে? হ্যাঁ, বিবাহ অনুষ্ঠানেও গাড়ি দেওয়া হয়। তো আপনার নাম্বারটি দর্শকদের উদ্দেশ্যে বলে দিন। 01712823257। তো বন্ধুরা, যদি বরিশাল এসে বরিশালের দর্শনীয় স্থান ঘুরে দেখেন অথবা মাইক্রো রিজার্ভ নিয়ে যদি আপনারা কুয়াকাটা যেতে চান সেক্ষেত্রে ফারুক ভাইয়ের নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা আসলে ওনাকে ফোন দিয়ে গাড়ি রিজার্ভ করতে পারেন। বন্ধুরা, কুয়াকাটা ঘুরতে আসলে কোথায় কোথায় ঘুরবেন? চর গঙ্গামতি, লেবুর বন, 3 নদীর মোহনা, কাউয়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, কুয়াকাটা বৌদ্ধ মন্দির। আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন বাইক অথবা ইজি বাইক। আমি বলবো এই সব দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বাইকে ঘুরে দেখলেই ভালো হবে। আপনারা অল্প সময়ের মধ্যে সবগুলো স্থান ঘুরে দেখতে পারবেন। সারাদিনের জন্য এই বাইকগুলো ভাড়া নিয়ে থাকে 1200 থেকে 1000 টাকার মধ্যে। আমি এখন একটা বাইক রিজার্ভ নিলাম, এই দর্শনীয় স্থানগুলো সব ঘুরে দেখব। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম না? তো তুমি কুয়াকাটা সবসময় এরকম বাইক সার্ভিস দিয়ে থাকো? আমি সবাইকে মানে মেহমান যারা আসে দূর থেকে তাদেরকে আমরা মেহমান হিসেবে বাইক দিয়ে আমরা ঘুরাই। তো বন্ধুরা, আপনারা যদি কুয়াকাটা আসেন এই মনিরুলের নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওকে ফোন করে এই কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমরা ঘুরে দেখব লেবুর বন, 3 নদীর মোহনা। একটা স্পেশাল ব্যাপার আছে যেটা আমি আপনাদের লেবুর বনে গিয়ে বলবো। তো চলুন প্রথমে আমরা 3 নদীর মোহনা এবং লেবুর বন থেকে ঘুরে আসি। বন্ধুরা, লেবুর বন যেতে পথে আপনারা দেখতে পাবেন লেবুর বন ছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা শুটকিপল্লী, 3 নদীর মোহনা, ঝাউবন ইত্যাদি। লেবুর বন নাম হলেও এখানে কোথাও আপনি লেবুর গাছ খুঁজে পাবেন না। কী কারণে জায়গাটির নাম লেবুর বন হলো আমার জানা নেই। এই পথে প্রথমে পড়বে শুটকিপল্লী, এরপর লেবুর বন, ঝাউবন, সবার শেষে 3 নদীর মোহনা। কুয়াকাটার শুটকিপল্লীতে সামুদ্রিক বিভিন্ন মাছের শুটকি তৈরি করা হয়। কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করেই প্রাকৃতিকভাবে শুকিয়ে বাজারজাত করা হয় এখানের শুটকি, তাই এ শুটকির রয়েছে ব্যাপক চাহিদা। এই শুটকিপল্লী দেখতে পাবেন শীত মৌসুমে এখানে ঘুরতে আসলে। বাইকে লেবুর বন যাওয়ার অনেকটা আগেই দেখতে পাবেন এই শুটকিপল্লী। কুয়াকাটার রাস্তাঘাট তেমন উন্নত মানের না, সবসময় বিচ দিয়েই চলাফেরা করা লাগে। আর বালুময় এই বিচের সব থেকে ভালো বাহন হচ্ছে মোটরসাইকেল। তবে এক সময় শুধুমাত্র মোটরসাইকেলই একমাত্র বাহন ছিল, এখন ব্যাটারি চালিত অটোরিকশা পাওয়া যায়। এগুলো দিয়ে বিচের বালুময় পথে খুব সহজেই যাওয়া যায়। যারা ফ্যামিলি নিয়ে যাবেন
তাদের জন্য মোটরসাইকেল সবসময় উপযুক্ত না। তাদের জন্য ব্যাটারি চালিত অটোরিকশা সবথেকে ভালো হবে। সব জায়গায় এগুলো নিয়ে যাওয়া যায়। বাইক ড্রাইভাররা আপনাকে 18 স্পট বলে প্রিন্ট করা ছবি দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ওরা ছবিতে যতগুলো স্পট দেখাবে মূলত বাইকে অনেকগুলোই যাওয়া আসার মাঝেই পড়ে। আপনার বাইক ভ্রমণে এই দর্শনীয় স্থান ঘুরে দেখতে কেমন হবে তা ড্রাইভারের উপর নির্ভর করবে। কেননা কুয়াকাটার কিছু বাইক চালকের ব্যবহার এবং সার্ভিস সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে। বাইক ভাড়া করার আগে আপনারা বাইক চালকের সঙ্গে ভালোভাবে চুক্তি করে নেবেন, তারপর ঘুরে বেড়াবেন, তাহলে সমস্যা হবে না আশা করি। বন্ধুরা, আমি এখন চলে আসছি 3 নদীর মোহনা। লেবুর বন থেকে 3 নদীর মোহনা কিছুটা দূরে। তো আমি এখন আপনাদের 3 নদীর মোহনা ঘুরিয়ে দেখাবো। এখানে 3টে নদী একত্রে মিলিত হয়েছে। যে এখানে যে 3টে নদী আমরা দেখতে পাচ্ছি, তো 3 নদীগুলোর নাম কি? নদীগুলোর নাম এলে আন্দারমানিক, এইটা আন্দারমানিক, এই যে সামনেরটা আন্দারমানিক। আচ্ছা, এটা হলে পায়রা বন্দর, এটা হলে বিষখালী নদী। তো এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো বিষখালী নদী, এইটা হলো আন্দারমানিক, আর এটা হলো পায়রা বন্দর। আচ্ছা, কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে 3 নদীর মোহনা পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান। দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা আসলে সবার আগে যে দর্শনীয় স্থানটি দেখতে চায় তা 3 নদীর মোহনা। গভীর সমুদ্রের সাথে 3টি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করে 3 নদীর মোহনা। এক একটি নদী তার নিজের ব্যক্তিগত রূপ ছড়িয়েছে এবং ছড়িয়েছে তার সৌন্দর্য। বন্ধুরা, 3 নদীর মোহনা দেখে চলে আসলাম লেবুর বনে। আপনাদের বলেছিলাম লেবুর বনে একটা বিশেষত্ব আছে, সেটা হলো এখানকার ফিশ ফ্রাই। আপনারা যারা কুয়াকাটা ঘুরতে আসবেন, লেবুর বনের ফিশ ফ্রাই না খেলে অনেক কিছু আপনারা মিস করবেন, এটা আমি বলে দিলাম। আপনারা লেবুর বনে আসলে অবশ্যই ফিশ ফ্রাই খাবেন। এখন আপনারা লেবুর বনের কয়েকটি সিনেমাটিক শট দেখতে থাকুন। টুনা ফিশটা 200 টাকা রাখেন। 800 গ্রাম আছে। পর্যটক এসে তো আপনার দোকানে ফিশ ফ্রাই খাবে, সেক্ষেত্রে আপনার দোকান কোনটা, নাম কি বলেন? নাম নূরে আলো। এখানে আসলে আপনারা বেশিরভাগ টুনা ফিশ খাওয়ার চেষ্টা করবেন, কারণ টুনা ফিশের ফিশ ফ্রাইটা বেশ টেস্টি হয়। বন্ধুরা, কাঙ্ক্ষিত ফিশ ফ্রাই আমাদের টেবিলে চলে আসলো। এখন আমরা এখানকার ফিশ ফ্রাই খাবো, তারপর কুয়াকাটা চলে যাব। তো এই সস দিয়ে দিয়ে এখন খেতে হবে। এই যে ফিশ ফ্রাই, অনেকটা এরকম একদম টকটকে লাল। বিসমিল্লাহ। এই ফিশ ফ্রাই খেলে মুড পুরো চেঞ্জ হয়ে যাবে, অসাধারণ। তো আজ এ পর্যন্তই, শুভরাত্রি। বন্ধুরা, সবাইকে শুভ সকাল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরবো চর গঙ্গামতি, কাউয়ার চর, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। প্রথম হলো জাতীয় উদ্যান, তারপর হলো সূর্য উদয় স্পট, তারপর গঙ্গামতির লাগ, তারপর কাউয়ার চর, লাল কাঁকড়া চর, শুটিং স্পট ঝাবন, অতিথি পাখির জাক, বর্ষা অবস্থা বৌদ্ধ মন্দির 36 ফিট, মিষ্টি পানির কুয়া, রাখাইন তাঁতপল্লী, কুয়াকাটার কুয়া, কুয়াকাটার শ্রীপদ্মী বৌদ্ধ মন্দির। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই পাশে যতগুলো দর্শনীয় স্থান আছে সব একে একে আপনাদের দেখাবো। চলুন আমাদের সাথে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কুয়াকাটা জাতীয় উদ্যান, এটা আসলে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর। এটা আমরা এখানে নামলাম না, আমরা সামনে চলে যাব। বন্ধুরা, আমি এখন আছি কুয়াকাটার মনপুরা দ্বীপ। গত 5 বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন
এই জায়গাটা আমি মানে দেখিনি বলতে এখান থেকে গিয়েছি, কিন্তু এই রকম যে চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা, আকাশ থেকে বাজ পড়ে ঝড়ের সময় হয়তো গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। যত গাছ দেখতে পাচ্ছেন সবগুলোই মরা গাছ। আসলে কুয়াকাটা যতগুলো দর্শনীয় স্থান আছে ঘুরে দেখার মতো, এই জায়গাটা উল্লেখ করার মতো একটা জায়গা। চর গঙ্গামতি যাবেন, কাউয়ারচর যাবেন, তখন আপনারা এই জায়গাটা থেকে কিছু ছবি তুলে নেবেন এবং কিছু সময় এখানে কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। আমরা চলে আসছি চর গঙ্গামতি। আসলে এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে কুয়াকাটার এক একটা দর্শনীয় স্থানের সৌন্দর্য এক এক রকম। গঙ্গামতি নিঃসন্দেহে একটি সুন্দর নাম, বিশেষ করে সাহিত্যপ্রেমী ও ভ্রমণ পিয়াসীদের দারুণভাবে আকৃষ্ট করে নামটি। আর এই সুন্দর নামটিকে আরও সুন্দর করেছে এখানকার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। প্রকৃতি নিপুণভাবে নিখুঁতভাবে সাজিয়েছে এ চরটি। বিশাল আয়তনের সবুজ বেষ্টনীর মধ্য দিয়ে সমুদ্র মিলিত লেকটি বলা যায় গঙ্গামতির অলঙ্কার। লেকের জোয়ার ভাটার স্রোতে চলা মাছ ধরা ট্রলারগুলো পর্যটকদের কাছে যেন প্রমোত্তরী। এখানে তীরে বসে ঢেউয়ের সঙ্গে মনে প্রাণে দোল খায় ভ্রমণ পিয়াসীরা। গঙ্গামতির চর কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে মাত্র 7 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। কুয়াকাটায় আগত ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণ এই স্থান। চর জুড়ে প্রাণ জুড়ানো মনোরম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। এখানে রয়েছে স্বচ্ছ নীল জলরাশির একাধিক লেক আর প্রাকৃতিক কারুকাজ খচিত বিশাল বেলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা এই চর গঙ্গামতি বা গঙ্গামতির লেক। বন্ধুরা, গঙ্গামতির লেকের এখানে আসলে আপনারা বেশ কয়েকটি দোকান পাবেন। এখানে ডাব পাবেন, আরও বিভিন্ন রকমের নাস্তা করার জন্য বিস্কিট, পানি এগুলো পাবেন। বাংলাদেশের সব জায়গায় ডাবের দাম বেশি। বাংলাদেশ এই অঞ্চলটা প্রতি দৈনিক ধরেন 1000 ডাব কাটে। 70 টাকা ডাবের দাম ঠিক আছে, কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসে, ওনাদের ক্যারিং খরচ অনেক বেশি। তবে এখানে ডাব খেলে আপনারা বুঝতে পারবেন যে ডাবের টেস্ট কতটা। বন্ধুরা, আমরা গঙ্গামতির লেকের সৌন্দর্য দেখে এখন আমরা কাউয়ারচর যাচ্ছি। তো আমরা এখন ওপারে যাব, ওপারে গিয়ে আমরা কাউয়ারচর চলে যাব। চর গঙ্গামতি পার হয়ে যখন আমরা কাউয়ারচরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথিমধ্যে দেখা পেয়ে যাই অসংখ্য লাল কাঁকড়ার। সদা সতর্ক ও লাজুক লাল কাঁকড়া দেখতে যেতে হবে মোটরসাইকেল অথবা অন্য কোনো বাহনে চেপে, কেননা লাল কাঁকড়া পায়ের শব্দে তড়িৎ গতিতে গর্তে লুকিয়ে পড়ে। ফলে হেঁটে গেলে কাছ থেকে লাল কাঁকড়া দর্শনের স্বাদ অপূর্ণই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, আমরা চলে আসছি কাউয়ারচর। এখানে আপনারা আসলে দেখতে পাবেন জেলেদের কর্মব্যস্ততা। আমরা এখন কাউয়ারচরের পাড়াটা একটু ঘুরে দেখব। আর এখানে আসলে বিশাল এক ঝাউবন পাবেন। চলুন ঝাউবন এবং এদের পাড়াটা একটু ঘুরে দেখি। আপনাদের বলেছিলাম যে জেলেদের কর্মব্যস্ততা দেখতে পাবেন। এটা কি কেরোসিন ভাই? রং করার পর এটা দিতে হয় নাকি? এই জন্য যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো অস্থায়ী। ওনারা এখানে মাছ ধরে আর এখানে রাতে যাপন করে। আমরা এখন কাউয়ারচরের ঝাউবনের ভিতরে একদম ঢুকে গেছি। আর এখান থেকে সাগরের নৈসর্গিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়। কুয়াকাটা সৈকত থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত রাখাইন সম্প্রদায়ের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া। এই মিশ্রিপাড়াতে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি। এছাড়াও এই বৌদ্ধমূর্তির কাছেই রয়েছে কুয়াকাটার ঐতিহ্যবাহী মিষ্টি পানির কূপ, যা আমরা এখন ঘুরে দেখব। আরও দেখব এই মিশ্রিপাড়াতে রাখাইন সম্প্রদায়, আদিবাসীদের জীবনযাপন এবং রাখাইন মার্কেট। বন্ধুরা, আমরা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির চলে আসছি। এখন আমরা বৌদ্ধ মন্দির এখানে ঘুরে দেখব। কত করে ভাইয়ের টিকিট? 10 টাকা দেন, 10 টাকার একটা টিকিট দেন। বৌদ্ধ মন্দিরে ঢুকে গেলাম। এখানে বিশাল এক মূর্তি আছে, আপনাদের দেখাবো। শতাধিক বছর আগে তখনকার সংখ্যাগুরু রাখাইন অধিবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিশ্রি তালুকদার। তার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় মিশ্রিপাড়া। তারই উদ্যোগে এবং আসাম থেকে আগত মাননীয় উনারদা মহাথেরো মহোদয় এর অনুপ্রেরণায় তিনি উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধমূর্তিটি প্রতিষ্ঠা করেন।
32 ফুট উঁচু প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে বার্মা থেকে আগত 5 জন ভাস্কর্য শিল্পী দ্বারা। এই প্রতিকৃতিটি তৈরি করতে তাদের সময় লেগেছিল প্রায় 30 মাস। তখনকার পণ্ডিতগণ অনুধারণ করেছিলেন যে এই অঞ্চল পানির নিচে বিলীন হতে পারে, তাই এই সব বিপদ থেকে রক্ষা এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে তিনি এই বৃহত্তম বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এখনও বৈজ্ঞানিকরা ধারণা করেন 30 বছরের মধ্যে এলাকাটি পানির নিচে চলে যেতে পারে। আমরা মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এখানে দেখলাম। এখন এখানেই আসলে আপনারা আরও একটি দর্শনীয় স্থান দেখতে পারবেন। মন্দিরের পাশে এখানে আছে মিষ্টি পানির কূপ। সাগরের পানি লবণাক্ত, এই পানি ব্যবহার করতো মূলত। এই যেখানে লেখা আছে মিষ্টি পানির কূপ, তো আমরা এখন মিষ্টি পানির কূপ দেখব। এটাই হলো মিষ্টি পানির কূপ। বন্ধুরা, আমরা এখন রাখাইনপল্লী ঘুরে দেখব। মিস্ত্রিপাড়া আসলে আপনারা যা যা দেখতে পাবেন, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির দেখতে পাবেন, মিষ্টি পানির কূপ দেখতে পাবেন এবং রাখাইনপল্লী দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি আরও একটা মূর্তি আছে। এখানে কি লেখা আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। এই যেখানে আরও একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা অনেকটা ছোট। এই যে দেখুন, আমরা রাখাইনপল্লীর বার্মিস মার্কেট ঢুকে গেলাম। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার, চকলেট এবং হেড দেখতে পাবেন, এগুলো আপনারা কিনে নিতে পারবেন। এই যে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো রাখাইনদের বাসস্থান। মিস্ত্রিপাড়া আসলে অন্তত এই বাড়িগুলো ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে এখানে আদিবাসীরা বসবাস করে। আপনাদের এই শালগুলোকে আপনারা নিজে তৈরি করেন? আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরা করি, সুতা নিয়ে নিজেরা তৈরি করেন। আমি এর আগে এসে দেখেছিলাম, বাট এখন দেখছি না। এটা কি সিজনাল হয়? মানে আপনারা কি এটা তৈরি করার নির্দিষ্ট একটা সময় আছে? এখন না, এটা কখন, কোন সময় তৈরি করেন? শীতের সময়? মানে এগুলো একবার কিনলে 50 বছর কিছু হইবে না। মানে আপনি মানে গ্যারান্টি দেওয়া না, মানে অনেক ভালো মানের সুতো দিয়ে তৈরি করা। যাই হোক, এখন আমরা রাখাইনপল্লী থেকে চলে যাব শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির। এটা হলো একদম কুয়াকাটার একদম বাজারের সাথেই। এখন আপনাদের ওই বৌদ্ধ মন্দির দেখাবো। চলুন আমাদের সাথে, এখন আমরা কুয়াকাটা চলে যাই। বন্ধুরা, আমরা চলে আসছি কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ মন্দির এখন আমি আপনাদের দেখাবো। চলুন এর ভিতরে যাই। লেখা আছে এখানে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। আচ্ছা, এই টিকিট কত করে? 20 টাকা করে জনপ্রতি? আচ্ছা, একটা দেন আমাদের। আর আমরা যে কুয়াকাটা যার জন্য নামকরণ করা হয়েছে, সেই ঐতিহ্যবাহী কুয়া এখন আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো। এই যে আমি এখন সেই কুয়ার সামনে দাঁড়িয়ে আছি। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন। আমরা কুয়াটা দেখি। এই সেই ঐতিহ্যবাহী কুয়া যার জন্য কুয়াকাটা নামকরণ করা হয়েছে। দেখি এর ভিতরে কি আছে। এই যে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি একজন বৌদ্ধ দাঁড়িয়ে আছে, এমন একটা মূর্তি। তো আমরা ঢুকে যাব সেই মূর্তি দেখতে। সেই মূর্তিটা শ্রীমঙ্গল বৌদ্ধ মূর্তি। আমরা যেটা মিস্ত্রিপাড়া দেখেছি তার থেকে এটা অনেকটা ছোট। সামনে আরও একটা মূর্তি আছে, এটা আমরা দেখব পাশের ঘরে। এই যে মানে এখানে টোটাল 2টা মূর্তি আছে আর কি, শ্রীমঙ্গল বৌদ্ধ মূর্তি। বন্ধুরা, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের এখানে একটা নৌকা আছে শতবর্ষী। মূলত রাখাইনরা যখন এই রাঙামালি দ্বীপে অবস্থান নেয়, তখন তারা যে নৌকায় করে আসে সেই নৌকাটাই এটা হবে। তো এখানে এই নৌকার বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। এই যে সেই নৌকাটা আমরা দেখতে পাচ্ছি। চলুন নৌকাটা আমরা ঘুরে একদম সম্পূর্ণ দেখি। যদিও ওখানে লেখা আছে জাহাজ, হতেও পারে এটা জাহাজ, কিন্তু এই যে ওখানে লেখা আছে জাহাজ আর এখানে লেখা আছে দয়া করে নৌকার উপরে উঠবেন না। এই সেই নৌকা। আপনারা এটা দেখতে ভুল করবেন না, এটা দেখলে আপনাদের বাড়তি আনন্দ যোগ হবে। এই যে পুরো নৌকাটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম।
একদম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে আপনারা যে নৌকাগুলো দেখে থাকবেন একদম ঠিক এরকমই বিশাল আকৃতির সেই নৌকা। আমি 16 বছর আগে কুয়াকাটা এসেছিলাম, তখনকার কুয়াকাটার যে সৌন্দর্য আমি দেখেছি তা অনেকটাই বিলীন হয়ে গেছে এই সাগরের ঢেউয়ে। দেখুন আমার চারপাশে এরকম বালুর ব্যাগ দেওয়া হয়েছে এই বাঁধ রক্ষা করার জন্য। কত করে মানে কতক্ষণ মানে কোন রাউন্ড মানে 2 থেকে 5 মিনিটের মতো না? বন্ধুরা কুয়াকাটা আসলে আপনারা জেট স্কিতে চড়তে পারেন। আমি এখন জেট স্কিতে চড়বো। বন্ধুরা কুয়াকাটা ঘুরতে আসলে আপনারা যে হোটেলগুলোতে থাকতে পারেন, কম বাজেটের হোটেল আমি এখন দেখাবো। প্রাইমারি স্কুল, অনেকে কুয়াকাটা গোসল করে এখানে আসে ফ্রেশ হতে। আর এই পুকুরের পাশেই আছে আমি এরকম 2টা হোটেল আমি আপনাদের দেখাবো। বিচটা হলো এই দিকে, হেঁটে যেতে 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে গাজী প্যালেস, এখানে আপনারা থাকতে পারেন। আমি কালকে রাত্রে এখানে থেকেছি। তো আমরা এখন গাজী প্যালেসের ম্যানেজারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। হাসান, হোটেলের ভাড়াগুলো কীরকম আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। তো আপনারা আসলে এখানে থাকতে পারেন, এখানে ক্যাটাগরি অনুযায়ী রুম পাবেন। বন্ধুরা আপনারা এই রুমে থাকতে পারেন, এটা হলো এসি রুম। এসি রুমের ভাড়া তো আপনারা দেখেছেন। তো এই ভাড়ার ব্যাপারে আরও বিস্তারিত কথা বলবো। এখানে 2 জনের জন্য না? এটা কি কাপল? হ্যাঁ, এটা কাপল এসি। কাপল এসি না? আর এখানে ড্রেসিং টেবিল আছে, শার্ট প্যান্ট রাখার জায়গা আছে। আর বাথরুমটা আপনাদের দেখাই, এই হলো কমোড বাথরুম। কাপল রুম দেখলাম, এখন আমরা দেখব সিঙ্গেল রুম। এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল রুম। আর এখানে এই সিঙ্গেল রুমে টিভি আছে, আলনা। আর এই হলো বাথরুম, এটাও কমোড বাথরুম। মানে কাপল রুম এবং সিঙ্গেল রুম আপনারা সবগুলোই কমোড বাথরুম পাবেন। রুমের ভাড়াটা আমি দেখেছি। তো এইটাই কি ফিক্সড ভাড়া না আপনারা ডিসকাউন্ট দিয়ে থাকেন? এখান থেকে দেখা যায় আমরা অনেক সময় 50% ডিসকাউন্ট দেই, আবার দেখা যায় 50%, জি, আবার 40% ডিসকাউন্ট দেওয়া হয়, আপনার 25% ডিসকাউন্ট দেওয়া হয়, আবার 60% ডিসকাউন্ট এখান থেকে দেওয়া হয়। তার মানে তো অনেক ডিসকাউন্ট আপনারা দিয়ে থাকেন। আমার ভিডিও দেখে যারা আসবে তাদের আপনি এক্সট্রা ফ্যাসিলিটি কি দিবেন? যদি আপনার ভিডিও দেখে এখানে কেউ আসে তাদেরকে আমরা 40% ডিসকাউন্ট দিব, 100% সবসময়। সবসময়। আমার নাম যদি এখানে এসে বলেন আপনারা সবসময় 40% ডিসকাউন্ট পাবেন। বন্ধুরা এখন আপনাদের আরও একটি হোটেল দেখাবো, হোটেল গ্রিন হাউস। গাজী প্যালেসের ঠিক কাছেই এই হোটেলটি, আপনারা চাইলে এই হোটেলেও থাকতে পারেন। চলুন এই হোটেলের ভাড়া কেমন এবং হোটেলের পরিবেশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন কোন রুমের ভাড়া কীরকম সেটা একটু আপনাদের 1200 টাকা আর কাপড় হচ্ছে 800 টাকা। মানে ডাবল 1200 টাকা, কাপড় 800 টাকা। ডাবলে কি 4 জন থাকতে পারে? ডাবলে 4 জন থেকে 6 জন থাকতে পারে। তো চলুন আমরা রুমগুলো একটু দেখি। এই যে দেখুন একদম সাজানো গোছানো, একদম এর বেডগুলো অনেক সুন্দর। আর এই হলো ওনাদের বাথরুম, কমোড বাথরুম। আপনারা থাকতে পারেন। যদি আপনারা 6 জন এসে থাকেন, বন্ধু বান্ধবরা এখানে আসলে সবচেয়ে ভালো হবে। আপনারা 6 জন থাকলে জনপ্রতি 200 টাকা করে পড়বে এই হোটেল ভাড়া। এটা হলো কাপল রুম। এই কাপল রুমের আপনারা পরিবেশ দেখুন। এই রুমের ভাড়া 800 টাকা। আমার কাছে এই রুমটাও বেশ পছন্দ হয়েছে। এই যে কমোড, হাই কমোড বাথরুম। তো এই ভাড়া থেকে কোনো ডিসকাউন্ট আছে না? এইটাই ভাড়া? দেখা গেছে যে দিন হিসাবে ডিসকাউন্ট আছে, কোনো দিন বাড়তি থাকে, মানে শুক্র শনিবার একটু বেশি থাকে। হ্যাঁ, এর থেকে একটু বেশি থাকে। আর মানে এই ভাড়া। আর শুক্র শনিবার সারা কত টাকা নিতে পারেন? শুক্রবার শনিবার টাকা ছাড়া দেখা গেছে যে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা যতটুকু পারে ডিসকাউন্ট দিয়ে দেন আর কি। তো যদি আমার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে তাদের আপনি কি ছাড় দিবেন? স্পেশাল একটা ডিসকাউন্ট দেব। মানে আমার নাম যদি আসবে তার থেকেও 20% ডিসকাউন্ট দেব। 20% ডিসকাউন্ট দেবেন? মেইন যে প্রাইসটা থাকবে, জি জি, ওইটা দিয়ে আপনার কথা বললে 50% ডিসকাউন্ট থাকবে। শুক্রবার শনিবার 20%, আদার্স ডেতে 50% আর জি। সাগর পাড়ে সন্ধ্যা নামার সাথেই বসে থাকে সামুদ্রিক মাছের দোকান। পর্যটকরা এসে সাধ্য অনুযায়ী পছন্দ মতো অর্ডার করলেই
পাশের চুলায় ফ্রাই বা বারবিকিউ করে দেওয়া হয়। সঙ্গে থাকে নান রুটি, রুটি বা পরোটা। ব্যবসায়ী ও পর্যটকরা জানান, আকারভেদে এক পিস কাঁকড়া বিক্রি হয় 50 থেকে 100 টাকায়। টুনার পিস আকারভেদে 250 থেকে 1000 টাকা পর্যন্ত। আর ইলিশ ও কোরাল বিক্রি হয় কেজি হিসেবে। আকারভেদে ইলিশ প্রতি কেজি বিক্রি হয় 400 থেকে 1000 টাকায়। আর আকারভেদে 1 কেজি কোরালের জন্য গুনতে হয় 300 থেকে 700 টাকা পর্যন্ত। বন্ধুরা, এই ছিল কুয়াকাটা নিয়ে ভিডিও। আমি 2 দিন এখানে ঘুরতে আসছি। 2 দিনে যত কিছু আছে কুয়াকাটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিন আমার এই ভিডিওতে, আর কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও আপনাদের সাথে দেখা হবে দেশের অন্য কোনো পর্যটন স্পটে। আগামী ভ্রমণের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে দেশের অন্য কোনো পর্যটন স্পটে। আল্লাহ হাফিজ।